এবং পর্যায়ের জাতীয় বিতর্কের ফাইনাল অনুষ্ঠানে আজকে যে প্রস্তাবটি এই সংসদ উত্থাপিত হতে যাচ্ছে, প্রস্তাবটি বেশ আকর্ষণীয়। প্রস্তাবটি হচ্ছে, এই সংসদ বিশ্বাস করে যে ধূম আকাঙ্ক্ষিত হলে ডোরেমন অপরাধ নয়। দেখা যাক এখানে কোন দল কি বলে। প্রথমে সরকারি দল হিসেবে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন JUDS, এবং বিরোধী দলে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা সরকারি দলের বক্তব্যতে চলে যাচ্ছি। প্রথমে প্রস্তাব উত্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এই মহান সংসদে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ধূম আকাঙ্ক্ষিত হলে ডোরেমন অপরাধ নয়। মাননীয় স্পিকার, তার আগে বলে নেওয়া প্রয়োজন যে এই সংসদে আজকে শুরু থেকে একটি বিষয় বিশ্বাস করে আমরা এই প্রস্তাবটি নিয়ে আলাপ করবো, সেটি হচ্ছে বর্তমান বিশ্ব পুঁজিবাদের বিশ্ব। আমরা পুঁজিবাদের মধ্যে আছি এবং আজকে পুঁজিবাদকে মেনে নিয়ে কথা হবে। এখন চলে আসে সরাসরি সংজ্ঞায়। মাননীয় স্পিকার, আমরা জানি ধূম হচ্ছে একটি বলিউডের চলচ্চিত্র, যেটিতে হচ্ছে কবির নামক একজন চোর ছিলেন এবং জয় নামক একটি পুলিশ অফিসার ছিলেন। আজকে আমরা ধূম বলতে যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে মানুষের যন্ত্রের উপর নির্ভরশীলতা। আমরা দেখতে পেয়েছি যে ধূম চলচ্চিত্রে কিভাবে চৌর্যবৃত্তিকে প্রযুক্তি দিয়ে এবং একটি মোটরসাইকেল দিয়ে আরো কিভাবে সহজ করে ফেলা যায় এবং লেজারের যে বিভিন্ন কারিশমা আছে তার ভিতর থেকে কিভাবে একটি হীরা চুরি করে নিয়ে আসা যায়। তো মানুষের সাথে যন্ত্রের উপর মানুষের যে নির্ভরশীলতা সেটিকে আমরা আজকে ধূম বলছি। এবং ডোরেমন কি মাননীয় স্পিকার? ডোরেমন হচ্ছে 1969 সালে ডিসেম্বরে প্রথম মানুষের সামনে আসে। এটি একটি কমেডি ড্রামা সায়েন্স ফিকশন বাচ্চাদের জন্য বানানো, যেটি বানিয়েছিলেন ফুজিকো ফুজি, লিখেছেন যিনি, এবং এটি প্রথম টিভিতে আসে 70-এর দশকে। তো এবং বর্তমানে ইংরেজি ভাষায় আসে এটি 80-এর দশকে, 1980 সালে। এবং যেটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে একটি গ্যাজেট ক্যাট, যে দ্বাবিংশ শতক থেকে টাইম মেশিনের মাধ্যমে এই শতাব্দীতে এসেছে। এবং মূল কথা হচ্ছে এই ডোরেমনের যে এই কার্টুনের মধ্যে সততা, সাহস এবং পরিবারের যে সম্পর্ক আছে এগুলো শেখানো হবে, এবং কিভাবে বিভিন্ন দূষণ আছে, কিভাবে অন্যান্য যত অরাজকতা আছে এগুলোকে নির্মূল করা যায়, এগুলো শেখানোর কথা। এখন ডোরেমন করছে কি মাননীয় স্পিকার? ডোরেমন যেটি করাচ্ছে বাচ্চাদের কাছে কেন প্রিয়, এটি প্রিয় এই কারণে ডোরেমন শেখাচ্ছে কিভাবে স্কুল ফাঁকি দেওয়া যায়, কিভাবে হোমওয়ার্ক থেকে না করা যায়। এটার উদ্দেশ্য যা শেখানো তার বাইরে এগুলো শেখাচ্ছে দেখে সেটি মানুষের কাছে চলে এসেছে। এটি ছিল ডোরেমনের যে প্রেক্ষাপট সেটি। আজকে আমরা এই সংসদে ডোরেমন বলতে এই প্রেক্ষাপট থেকে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যন্ত্রমানব। এই যন্ত্রমানব যার দুটি অংশ, একটি হচ্ছে মানুষের প্রতিনিধি হিসেবে যন্ত্র, আরেকটি হচ্ছে মানুষের অংশ হিসেবে যন্ত্র। এবার মাননীয় স্পিকার আকাঙ্ক্ষিত জায়গাতে আসে। আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? আকাঙ্ক্ষা বলতে বোঝাচ্ছি আমরা চাহিদা, এবং অপরাধ নয় বলতে আমরা বোঝাচ্ছি যেটি বৈধ। তার মানে এবারে আসা যাক যে বৈধতার মানদণ্ডগুলো কি কি প্যারামিটার বলে পর আমরা বলবো এটা বৈধ। সেটি হচ্ছে যে যখন এটি গতিশীল এবং আরো সহজ করে দেবে, প্রয়োজন মেটাতে পারবে, কার্যকরী বিকল্প হিসেবে কাজ করবে এবং পুঁজিবাদের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করবে। মাননীয় স্পিকার, তার মানে যদি এক কথায় বলি তাহলে সেটি দাঁড়ায় এরকম। আজকে আমাদের কৌশল, মানুষ যখন যন্ত্রের উপর নির্ভরশীলতাকে চাহিদা হিসেবে দেখছে তখন যন্ত্র দ্বারা মানুষের প্রতিস্থাপনও বৈধ। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমরা পয়েন্ট অফ ইনফরমেশন আমি একটু শেষ করে গেছি, তারপরে আপনার পয়েন্ট নিচ্ছি। তাহলে মাননীয় স্পিকার, এই আলোচনাটি সময় নিয়ে কথা থেকে যায়, তাহলে এই বৈধতা কবে থেকে লাগু হবে এবং আমরা যে যন্ত্র মানবের কথা বলছি সেটি আগামী শতক, অর্থাৎ যে দ্বাবিংশ শতক থেকে ডোরেমন এসেছে সেই শতকে যে মানুষ আরো যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হতে হবে, সেটি যন্ত্র মানবের জায়গায় আমি দুটি বিষয় আগেই বলে রেখেছি। উত্থাপন করব ডোরেমনের সময় এই বিষয়টিকে আপনারা এই বিতর্কে এড়িয়ে যেতে চাইছেন? আচ্ছা, আমি খুব বোঝাচ্ছি যে অপরাধ নয়, অপরাধ নয় সংজ্ঞাতে বলে কিছু বৈধ এবং গ্রহণযোগ্যতা একটি অন্য প্রসঙ্গ। আমরা গ্রহণযোগ্যতা বিষয় নিয়ে আজকে এই সংসদে বিতর্ক করছি না, আমরা বিতর্ক করছি প্রয়োজন মেটাতে পারছে কিনা। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংসদ প্রথমেই এই বিষয়ে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে যে আমরা পুঁজিবাদের মধ্যে রয়েছি এবং এই পুঁজিবাদ ভোক্তা শ্রেণী তৈরি করে দিচ্ছে, মানুষ পণ্য তৈরি করছে না, বরং এই পুঁজিবাদ পণ্যের আলোকে ভোক্তা শ্রেণী এবং চাহিদাকে তৈরি করছে। যেই জায়গাটি থেকে ক্রিয়ানক হিসেবে পুঁজিবাদ কাজ করছে, যেই প্রেক্ষাপটে আজকে প্রস্তাবটি উত্থাপন হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমরা এই সংসদে আলাপ করব আন্দোলন প্রতিবাদ নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে এবং মননশীলতার চর্চা নিয়ে। আমি আমার জায়গা থেকে আন্দোলন প্রতিবাদ নিয়ে কথা বলবো, পরবর্তীতে আমার দলের মন্ত্রী এসে মননশীলতার জায়গা এবং কর্মক্ষেত্রে কিভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়ে দেবেন মানুষ কিভাবে যন্ত্রের উপর নির্ভরশীলতা থেকে ভবিষ্যতে কিভাবে যন্ত্র মানব হয়ে উঠছে। মাননীয় স্পিকার, আসে আন্দোলন এবং প্রতিবাদ
প্রতিবাদ প্রশ্নে আমরা দেখতে পাই যে সাইবার স্পেস অনেক বড় একটি জায়গা এখানে, যে সাইবার স্পেসে যে আপনি ফেসবুকে টুইটারে আপনার নতুন একটি আইডেন্টিটি পাচ্ছেন, যেখানে কোনো বৈষম্য নেই, আপনি নারী নাকি পুরুষ সেটি দেখা যাচ্ছে না, আরো বসন্ত হয়ে গেল সেই সাইবার স্পেসের মধ্য দিয়ে, এবং একটি ভার্চুয়াল জগৎ, এই ভার্চুয়াল জগতের মধ্যে থেকে মানুষ বাইরে বের হয়ে রাস্তায় বের হয়ে আর আন্দোলন করে, কারণ পুঁজিবাদ তাকে রাস্তা থেকে তার স্ক্রিনের সামনে নিয়ে গেছে, সে স্ক্রিনে বসে আন্দোলন করছে মাননীয় স্পিকার, সে ব্লগে বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা ফেসবুকে ওঠার কারণে হাইকোর্ট একটি রুল জারি করতে বাধ্য হয়, উইকিলিক্সে বিভিন্ন ঘটনা ফাঁসার কারণে সরকার পতন হয়ে যেতে পারে এবং সরকারের নাড়া লাগে। তার মানে মাননীয় স্পিকার আন্দোলন প্রতিবাদের ভাষাতেও মানুষ এখন রাস্তায় না আসে, ভিজুয়াল না এসে ভার্চুয়াল জগতে চলে গেছে, যদি সাইবারকে সমাজে থেকে নিয়ে যাচ্ছে। তাই মাননীয় স্পিকারের প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয়। ধন্যবাদ স্পিকার। প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহাসংসদে আমি কিছু বলবার সুযোগ দেবেন। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা হলো ধূম আকাঙ্ক্ষিত হলো ডোরমান অপরাধ নয়। এই প্রসঙ্গে তিনি যে বিতর্কের ক্ষেত্রটি নির্ধারণ করেছেন, অর্থাৎ আজকের এই বর্তমান পুঁজিবাদী বিশ্বে আমরা যদি মানুষকে প্রযুক্তি দ্বারা স্থানান্তর করি তাহলে সেটা গ্রহণযোগ্য এবং সেটা আমাদের জন্য কার্যকরী ফল নিয়ে আসবে। মাননীয় স্পিকার, আমরা আজকে এখানে দুটি ক্ষেত্র থেকে বিতর্ক করবো। প্রথম ক্ষেত্রটি হলো আমরা এই বিংশ শতাব্দীতে এসে পুঁজিবাদের যে একটি পতন দেখতে পেয়েছি সেই রিসেশনের মাধ্যমে, এবং তা কিভাবে প্রমাণ করে যে পুঁজিবাদী এখনো মানুষকে স্থানান্তর করে প্রযুক্তি দিয়ে এই বিশ্বকে জয় করতে পারবে না এবং কার্যকরী ভূমিকা রাখতে পারবে না। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রমাণ করে যাব যে পুঁজিবাদী প্রত্যেকটি ক্ষেত্রে যে মানুষের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছিল, এবং এই সুযোগ নিয়ে ল্যাটিন বিশ্বসহ চীনের মতো দেশগুলো যে পুঁজিবাদের পতন ঘটানোর জন্য যে কার্যকরী পদক্ষেপগুলো আজকে বিশ্বে তুলে ধরেছে, এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা যে সংস্কৃতিগতভাবে এবং প্রযুক্তিগতভাবে যে আগ্রাসনগুলো চালিয়ে যাচ্ছে পুঁজিবাদের বিপক্ষে, সেগুলো তুলে ধরবো আমাদের দ্বিতীয় বক্তব্যে। প্রথম ক্ষেত্রে আমরা তার কিছু যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি, যুক্তি খণ্ডন করে আপনার পয়েন্ট চেয়ে নেব। মাননীয় স্পিকার, তিনি একটি মাত্র উদাহরণ দিয়ে গেলেন সমগ্র বিতর্কতে যে কিভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা মানুষকে স্থানান্তর করতে পারি। তার একটি মাত্র ক্ষেত্র ছিল সাইবার স্পেস, যেখানে উইকিলিক্সের মাধ্যমে আন্দোলন করতে হয়। প্রথমত উইকিলিক্সের মাধ্যমে কোনো আন্দোলন করা হয়নি, উইকিলিক্সের মাধ্যমে তথ্য ফাঁস করা হয়েছিল, যেটি কতিপয় মানুষ, জার্নালিস্ট এবং গোয়েন্দা মানুষ, এই ব্যক্তিগুলো উইকিলিক্সে এগুলো আপলোড করেছিল এবং রাস্তায় শত শত মানুষ আন্দোলন করেছিল, রাস্তায় শত শত বিকল্প মোটরসাইকেল, গাড়ি কিংবা সিএনজি বসে রয়নি। অর্থাৎ এই আন্দোলনটি প্রচার করার জন্য মানুষের প্রয়োজন। অর্থাৎ পুঁজিবাদকে যদি আপনারা টিকিয়ে রাখতে চান, সেখানে যদি মানুষের সুযোগটি সৃষ্টি করে দিতে না পারেন, অর্থাৎ আপনারা যদি যেভাবে ধূমকে মেনে নিয়েছিলেন সেভাবে যদি ডোরেমনকে আজকে আপনারা মেনে নেন, পৃথিবীতে আর থাকবে না। অর্থাৎ যে সোশ্যাল নেটওয়ার্ক, উইকিলিক্স সহ অন্যান্য সাইবার যে জগৎটির কথা বলছেন, সেটা নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা থাকবে না, এবং এই অনিয়ন্ত্রিত সাইবার জগৎটিকে আপনারা কার হাতে তুলে দিবেন তার উপর প্রেক্ষাপট থাকছে না। উত্থাপন করুন। থাকবে না এই জায়গাটাতে না। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা আসলে আমাদের সাথে বিরোধিতা করছেন কোন জায়গায়, যে মানুষ যে যন্ত্রমানব হয়ে উঠছে সেটি বৈধ নাকি বৈধ না? আপনি একটু এক বাক্যে বলে দিন। যন্ত্র রূপান্তরের বৈধতা নিয়ে প্রশ্ন করি, সে জায়গায় আমরা সেই বিরোধিতাটি করছি যে উপায়ে মানুষকে যন্ত্রে রূপান্তর করা হচ্ছে সেই উপায়টিকে আমরা মেনে নিচ্ছি না, এবং সেই উপায়টিকে আমরা অপরাধ হিসেবে আখ্যায়িত করছি। অর্থাৎ যে পুঁজিবাদী মন্ত্র নিয়ে, যে পুঁজিবাদী দর্শন নিয়ে মানুষের যন্ত্রে রূপান্তর হওয়ার পথে নেমেছে, সেটা কখনোই বৈধ না। মাননীয় স্পিকার, আমার প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা করে আপনারা বুঝতে পারবেন। প্রথম প্রেক্ষাপটে আমরা দেখছি পুঁজিবাদী দর্শনে আমরা কি দেখতে পেয়েছি, যে আমরা আমাদের এই অর্থ যে কুক্ষিগত রয়েছে, সেই মানুষের যে ধন সম্পদগুলো কুক্ষিগত রয়েছিল, সেটা একটি পুঁজিপতি গোষ্ঠী সেটাকে নিয়ন্ত্রণ করত, এবং তারা মানুষকে এটাই শিখিয়েছে যে উৎপাদন সহ, বন্টন সহ, প্রচার প্রসার সহ মানুষের সেখানে ভূমিকা নেই, এবং এই ভূমিকা না থাকার কারণে আমাদের যে লোন ট্রানজেকশন গুলো হওয়া শুরু করেছিল, আমাদের প্রোডাক্ট লাইন যেটা, অ্যাসেম্বলি লাইন যেটা ম্যানেজমেন্ট করা শুরু হয়েছিল, সেইখানে যে ত্রুটিগুলো ছিল, ব্যাংকিং ব্যবস্থায় যে মানুষের দুর্নীতির ক্ষেত্রগুলোকে চিহ্নিত করার যে সুযোগগুলো ছিল, সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সেটা প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছিল। এবং আমরা জানি বিশ্বের সকল মানুষই প্রযুক্তিগতভাবে এতটা সক্ষম নয় যে প্রযুক্তির এই ত্রুটিগুলো, প্রযুক্তির এই মারপ্যাচগুলো কিংবা সাইবার জগতের এই অজানা তথ্যগুলো সবাই জানতে পারবে, কারণ সমগ্র জগৎটি পুঁজিবাদী দর্শনের মাধ্যমে কক্ষগত ছিল পুঁজিবাদী গোষ্ঠীর কাছে। এবং তারপরে আমরা রিসেশন দেখতে পেয়েছি, যা এই পুঁজিবাদী জগৎকে তাদের দর্শনের যে ভুল দিকগুলো ছিল এবং মানুষের মানবতার যে নিচে নেমে আসতে পারে কিভাবে, ইউএস এর মতো শক্তিশালী দেশের একটি গোষ্ঠী, একটি জননেতা সহ একটি সমগ্র জাতি কিভাবে পথে আসতে পারে, গ্রিসের মানুষগুলো এখন অনাহারে অসহায় যে জীবনযাপন করছে সেগুলো দেখিয়ে দিয়েছে। অর্থাৎ পুঁজিবাদী দর্শনের মাধ্যমে যে আমরা
ধুমকে মেনে নিয়ে যে ভুলটি করেছিলাম, ডোরেমনকে মেনে নিয়ে সেই ভুলটি যাতে না করি, এই অপরাধটি যাতে আমরা না করি, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ পুঁজিবাদী দর্শনের মাধ্যমে মানুষ যেভাবে যান্ত্রিক নির্ভরশীল ও যান্ত্রিকতার দিকে ধাবিত হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার যদি না হই, তাহলে আমরা কি দেখতে পারবো? যদি পুঁজিবাদী বিশ্ব আমাদের সমগ্র বিষয়টিকে গ্রাস করে নেয়, তাহলে আমাদের এই পুঁজিটি আর আমাদের পুঁজিগুলো থাকবে না, একটি প্রযুক্তির পুঁজি হয়ে যাবে। অর্থাৎ মানুষের উপরে মানুষের যে সহনশীলতা, মানুষের উপরে যে মানুষের যে নির্ভরশীলতা, একটি মানুষের আরেকটি মানুষের প্রতি সহনশীল না হলে তার থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, তার উপরে যে বিশ্বাসটি স্থাপন করা ছিল, সেই বিশ্বাসের জায়গাটি থাকে না, অর্থাৎ মানবতার জায়গাটি থাকে না। আর আমরা জানি একটি প্রযুক্তি, তার কোনো আবেগ নেই, তার কোনো মন নেই। এই পুঁজিবাদী তন্ত্রে যদি আমরা এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে যাই, আমাদের এই বিপদের এই সংকটপূর্ণ দিনগুলোতে, যেটা বর্তমানে পুঁজিবাদী বিশ্ব দেখছে, এই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার কোনো উপায় আমাদের থাকছে না। অর্থাৎ এখন সময় এসেছে আমরা এই ডোরেমনের প্রতি আমাদের যে অপরাধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সোচ্চার হই এবং এই পুঁজিবাদী দর্শন থেকে সামগ্রিকভাবে প্রযুক্তির উপর নির্ভরশীলতা থেকে উঠে আসি এবং আমাদের ভাবজগৎ থেকে আমরা মানবতাকে গ্রহণ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রস্তাবটি উত্থাপন করলেন সেটি হচ্ছে ধূম আকাঙ্ক্ষিত হলে ডোরেমন অপরাধ নয়। আজকে আমাদের বিতর্কে যে বিষয়টি আমরা নির্ধারিত করে দিয়ে গিয়েছি, সেই বিষয়টির সাথে মাননীয় বিরোধী দলীয় নেতা এখন পর্যন্ত যে কথাগুলো বলেছেন সেটি যে কোনোভাবেই সামঞ্জস্য নয়, সেটি মনে হয় তিনি এখনো বুঝতে পারেননি। কিভাবে সেটি সামঞ্জস্য নয় আমি সেটি পুরোপুরিভাবে ব্যাখ্যা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের যে সংজ্ঞায়ন ছিল যে ধূম হচ্ছে মানুষের যন্ত্রের উপর নির্ভরশীলতা, এবং সেখানে আকাঙ্ক্ষা হচ্ছে এই যে নির্ভরশীলতা সেটিকে মানুষ চাহিদা হিসেবে দেখছে নাকি দেখছে না। পরবর্তীতে আমরা যেটি বলছি যে ডোরেমন হচ্ছে যন্ত্র মানব, অর্থাৎ আজকে আমি যখন যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, আমি আগামী শতকে গিয়ে সে যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হব। মানুষের প্রতিনিধি হিসেবে যন্ত্র আসবে নাকি মানুষের অংশ হিসেবে যন্ত্র আসবে? আমরা বলছি দুটি আসবে। এবং মাননীয় স্পিকার, তারপরে আমরা যেটি বলতে চেয়েছি যে এটি অপরাধ হবে কিনা, আমরা যেটি বলতে চেয়েছি যদি মানুষ আজকে যন্ত্রের উপর নির্ভরশীলতাকে বৈধ মনে করে, অর্থাৎ এটি যদি তার চাহিদা হয়, তাহলে মানুষ পরবর্তী শতকে গিয়ে যদি যন্ত্র মানবে পরিণত হয়, অর্থাৎ মানুষের অংশ হিসেবে যন্ত্র আসে এবং মানুষের প্রতিনিধি হিসেবে যন্ত্র আসে, তাহলে সেটি কখনোই অবৈধ হবে না, অর্থাৎ সেটি অপরাধ হবে না। মাননীয় স্পিকার, আমরা কেন সেটি বলেছিলাম, আমরা যে প্যারামিটারগুলো ঠিক করে দিয়ে গেছিলাম সেগুলো হচ্ছে এরকম: আজকে যন্ত্রের উপর নির্ভরশীলতাকে মানুষ চাহিদা মনে করছে, এটি যদি তার প্রয়োজন মেটাতে পারে, এটি যদি তার বিকল্প হিসেবে দাঁড়াতে পারে এবং এটি যদি তার একটি কার্যকরী বিকল্প হিসেবে দাঁড়াতে পারে, একই সাথে যদি পুঁজিবাদের একনিষ্ঠ সৈনিক হিসেবে থাকে এবং যদি মানব জীবনের গতিশীলতা বৃদ্ধি করে, তাহলে মানুষ এটিকে মেনে নিচ্ছে। আমি একটু পরে নিচ্ছি, আপনাদের অসারতাগুলো আমি প্রমাণ করে দিই। প্রথমে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা এই জায়গা থেকে তিনি কোন জায়গায় বিতর্কটি নিয়ে গেলেন। তিনি যেটি বললেন, তিনি বললেন যে পুঁজিবাদ কার্যকরী ফল নিয়ে আসছে কিনা, পুঁজিবাদের পতন হচ্ছে কিনা, আগ্রাসন হচ্ছে কিনা, মানুষের পরিচয় থাকছে কিনা, পুঁজিবাদী দর্শন কি হচ্ছে। বিতর্কটি সম্পূর্ণ তিনি একটি ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন। আমরা যেটি বলতে চাচ্ছি যে শুরুতে এই সংসদ ধরে নিয়েছে এটি একটি পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছে, স্যার ও একটু পরে নিচ্ছি আমি। এবং পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আজকে মানুষ যন্ত্রের উপর নির্ভরশীল হচ্ছে নাকি হচ্ছে না, তারা সেই জায়গাটি পুরোপুরি ভাবে এগিয়ে গিয়ে তারা বলছেন দেশের অর্থনৈতিক সংকটের কথা, পুঁজিবাদী দর্শনের কথা, এবং তারা নিয়ে এসেছেন সেখানে পুঁজিবাদের পতনের কথা। আজকে আমরা বিজেপি এখানে করছি না যে পুঁজিবাদের পতন হবে নাকি পুঁজিবাদী দর্শনের পতন হবে, সেই জায়গাটিতে নয়। আমরা যে বিতর্কটি করছি, মানুষ আজকে তার কর্মক্ষেত্রে, তার আন্দোলন প্রতিবাদের জায়গায়, তার মননশীলতার জায়গায় যান্ত্রিকতার উপর, যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিনা উত্থাপন করুন। আপনি একটু দেখিয়ে যান তবে কোন জিনিস দাঁড় করাবে যেখানে আন্দোলন, প্রতিবাদ, সহনশীলতা। আপনাকে অসংখ্য এই একবিংশ শতাব্দীতে এসে মানুষ যন্ত্রের উপর নির্ভর হয়েছে পুঁজিবাদের একনিষ্ঠ সৈনিক হিসেবে। আজকে মানুষকে যন্ত্রের উপর নির্ভরশীল পুঁজিবাদ করতে শিখিয়েছে, এবং সেটি কিভাবে শিখিয়েছে মানুষকে উদাহরণগুলো দিয়ে যাচ্ছি। আজকে আরো বছর যখন ফেসবুকে চ্যাটিং এর মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন মানুষ পুঁজিবাদের এই যে একটি ফসল যান্ত্রিকতা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এবং যখন আজকে ফেসবুকে একটি টুইটের মাধ্যমে কিংবা টুইটারে একটি টুইটের মাধ্যমে হাজার হাজার মানুষ মিশরে আন্দোলনে নেমে যাচ্ছে, উইকিলিক্সের গোপন তথ্য ফাঁস করার পরে যখন আন্দোলনে নেমে যাচ্ছে, তখন আসলে আমরা পুঁজিবাদের এই ফসল যান্ত্রিকতার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমি ব্যাখ্যা করে নিচ্ছি, আমি পরে নিব। মাননীয় স্পিকার, আজকে আমরা যেটি বলতে চাইছি মানুষ কিভাবে যন্ত্রের উপর নির্ভরশীল হচ্ছে সেটি আরো কিছু উদাহরণ দিয়ে যাচ্ছি। আজকে যখন প্যারা অলিম্পিকে একজন ম্যারাথন চ্যাম্পিয়ন হচ্ছে, দুটি পায়ে যন্ত্র লাগানো একজন মানুষ, এবং তিনি যখন আসল ম্যারাথন অলিম্পিকে জিতে যাচ্ছেন, তখনই প্রমাণ হচ্ছে মানুষ যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং মানুষের অংশ প্রতিনিধি হিসেবে যন্ত্র চলে আসছে। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পাচ্ছি একই সাথে কি মানুষের চাহিদা পূরণ করতে পারছে, মানুষের প্রয়োজন মেটাতে পারছে এবং পুঁজিবাদী একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করছে। আমি কোনো পয়েন্ট দিচ্ছি না।
মানুষ স্পিকার এরপর চলে আসি আমরা আজকে দেখাতে দিচ্ছি কর্মক্ষেত্রে কিভাবে। আজকে যখন কর্মক্ষেত্রে আমি সমস্ত প্রক্রিয়াটি অনলাইনে করতে হচ্ছে, তখন মানুষ আজকে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। আজকে যখন আমি অনলাইনে ফলাফল পাচ্ছি, আজকে যখন অনলাইনে টিকিট কাটতে হচ্ছে, অনলাইনে ব্যাংকিং করতে হচ্ছে, মানুষের জায়গায় সেখানে একটি ভার্চুয়াল প্রতিনিধি চলে আসছে, অর্থাৎ মানুষ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে মানুষ স্পিকার। আমরা বলতে চাচ্ছি যদি এটা মানুষের চাহিদা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ যদি যন্ত্রমানব হয়ে যায় সেটিও কখনো অবৈধ হবে না। কারণ আজকে এই যে মানুষের ভার্চুয়াল প্রতিনিধি হয়ে যাচ্ছে, সেটি মানুষের প্রয়োজন মেটাতে পারছে, সেটি মানুষের বিকল্প তৈরি করতে পারছে, কার্যকরী বিকল্প তৈরি করতে পারছে, এবং সেটি একই সাথে পুঁজিবাদের একনিষ্ঠ সৈনিক হিসেবেও কাজ করছে। মানুষ স্পিকার আজকে আমরা দেখে যাচ্ছি মানুষ কিভাবে যন্ত্র মানব হচ্ছে, সেটিও আমি প্রমাণ করে যাচ্ছি। আজকে যখন স্টিফেন হকিং তার চিন্তাটি করে এবং সেই চিন্তাটি যখন সামনে একটি মনিটরে চলে আসে, তখন যন্ত্র মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করছে মানুষ স্পিকার। আজকে যখন আমি দেখতে পাচ্ছি 2030 সালের মধ্যে মার্কিন যে মেরিন সেনা আছে তাদের যে পোশাকটি করা হবে সেটি এমন ভাবে করা হবে যে সেটি কি নভোচারী পোশাকের চেয়ে খুব বেশি আলাদা কিছু হবে না। সেখানে সামনে তার কম্পিউটার স্ক্রিন থাকবে, যেখানে শত্রু সে ডিটেক্ট করতে পারবে, তার পুরো পোশাকটি হবে বুলেট প্রুফ, অর্থাৎ মানুষ আজকে সেখানে যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। মানুষ স্পিকার আজকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য কিংবা পাকিস্তানে ড্রোন হামলা চালাচ্ছে, সেখানে কিন্তু মানুষের প্রতিনিধি হিসেবে সেই ড্রোনটি যাচ্ছে যন্ত্র হিসেবে। অর্থাৎ মানুষ স্পিকার পুঁজিবাদ আজকে আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে যে মানুষের বিকল্প তৈরি হয়ে যাচ্ছে, তার কার্যকরিতা মিটতে পারছে, পুঁজিবাদের এখন সে সৈনিক হিসেবে আসছে। সর্বশেষ একটি উদাহরণ দিয়ে যাচ্ছে মানে স্পিকার, ইসরায়েল যেটি করেছে, একটি রোবট সাপ তৈরি করেছে, যে রোবট সাপ একটি বিশাল ভূখণ্ডে চলে তার গোয়েন্দা তথ্য দিয়ে দিতে পারবে। অর্থাৎ মানে স্পিকার আমরা আজকে যেটি বলতে চেয়েছি সেই জায়গাটি মাননীয় বিদ্যুৎ দলের বুঝতে পারেননি, তার থেকে তথ্যের জন্য ভিডিও হয়। ধন্যবাদ মানে স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে সংসদীয় অধিবেশনে সরকারি দলের ভূমিকা পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা উপভোগ করছি, আমরা আবার ফিরে যাচ্ছি সংসদীয় অধিবেশনে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বিরোধী দলের কাছে। আমাদের কাছে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারি দলের নেতা যেই প্রস্তাবটি উত্থাপন করেছেন, সের মধ্যে আমরা দেখতে পাই একটি বলিউডের চলচ্চিত্র, আরেকটি বলিউডের চলচ্চিত্রকে যদি আমরা সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে রোবট। সেই মানুষের যে একটি উচ্চাকাঙ্ক্ষা এবং সেই উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে কি রকমের বিপর্যয় যে নেমে এসেছিল, সেই সিনেমার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই চিঠি একটি রোবট ক্যারেক্টার, এবং সেই চিঠিকে যখন মানুষের সেই চিন্তা করার ক্ষমতা এবং তাকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো দেওয়া হয় চলচ্চিত্রের মধ্যে, তখন কি রকমের বিপর্যয় নেমে আসে। অর্থাৎ সেই মানুষ একটি রোবটকে যখন একটি অসীম ক্ষমতা দেওয়া হয়, যে রকম ক্ষমতা মানুষের ভেতর থাকে, তখন তার ঋণাত্মক দিকগুলো কিরকম আসে, সেগুলো অবশ্যই অপরাধ হয়। তার পরবর্তীতে দেখা যায় প্রত্যেকটি চলচ্চিত্রে দেখা যায় শেষে একটি খুব ভালো একটি ক্লোজিং থাকে, সেই ক্লোজিং এ দেখানো হয় সেই রোবটটিকে ধ্বংস করা হয়। মাননীয় স্পিকার, ব্যাপারটা কিন্তু ঠিক এরকমই। আজকে যদি একটি রোবটকে মানুষ দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাহলে কিন্তু বিপর্যয় নেমে আসবে, যেটি আজকে আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করছি। আজকে তারা বারবার বলছে আন্দোলন সংগঠিত হয়েছে প্রযুক্তি দ্বারা। একদম ভুল কথা। আন্দোলনটি মূলত করছে কারা? আন্দোলনে একটি মাধ্যম ছিল, শুধুমাত্র একটি মাধ্যম ছিল আজকে ফেসবুক, কিন্তু আন্দোলনটি সার্বিকভাবে তাদের মাধ্যমে হয়েছে, সেটি কিন্তু তারা অস্বীকার করে যাচ্ছে। আজকে যদি রোবটরা মানুষের জায়গায় থাকতো, তারা কি আন্দোলনে যেত? কারণ আমরা জানি রোবটের নিয়ন্ত্রণ কখনোই সেই মানুষগুলো, অর্থাৎ যারা বিপক্ষে থাকছে, অর্থাৎ যারা বিরোধিতা করছে, তাদের হাতে কিন্তু নিয়ন্ত্রণটা থাকবে না। নিয়ন্ত্রণ থাকবে সেই পুঁজিবাদী মানুষের হাতে। অর্থাৎ সেই পুঁজিবাদী মানুষ আজকে রোবটগুলো একটু পরে নিচ্ছি। আজকে যদি পুঁজিবাদী মানুষগুলো সেই রোবটকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কিন্তু সেই রোবটগুলো কখনোই আন্দোলনে যাবে না, এবং একজন রোবটের কিন্তু কখনোই কোনো চাহিদা থাকবে না। তাকে ঠিক মতো ট্রিট করতে হবে, তার মধ্যে গণতন্ত্র থাকতে হবে, এই জাতীয় কোনো আন্দোলনের পরিক্রমায় আজকে আসবে না। মাননীয় স্পিকার, আরেকটু দেখা যাচ্ছে তারা আজকে যন্ত্র দিয়ে সবকিছু রিপ্লেস করতে চাচ্ছে, কিন্তু আমরা যদি দেখি সবকিছু যদি আজকে যন্ত্র দিয়ে পরিবর্তন করা যায়, লাখ লাখ কোটি কোটি মানুষ, এই মানুষগুলো যে আজকে কর্মক্ষম হয়ে যাবে, এগুলো তারা যে চাকরি হারাবে, এগুলো কি আজকে অপরাধ নয়? অবশ্যই অপরাধ। মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপট যদি দেখি, আজকে অনলাইন ব্যাংকিং এর কথা তারা আসছে, কিন্তু আজকে সেই ডিসিশন গুলা কি বোর্ড মিটিং এর মাধ্যমে হচ্ছে নাকি সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে? এখন পর্যন্ত সেগুলো কিন্তু মানুষের মেধা থেকে আসে, মননশীলতার কথা আজকে বলছেন। এখন পর্যন্ত কি এমন কিছু প্রুফ করা গিয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে মননশীলতা তৈরি করা যাবে? এখন মানুষের ভেতরে যা আছে সেগুলো কিছু স্ট্রাকচার একটু সফটওয়্যারের মাধ্যমে দিয়ে হয়তো কিছুটা নিখুঁত বের করা যাচ্ছে, কিন্তু সেগুলো মানুষের মাথা থেকে এসেছে। সম্পূর্ণ নতুন কিছু আজকে কিন্তু সফটওয়্যার এখন পর্যন্ত দিতে পারেনি। কি বলুন? মানুষ যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিনা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে বা বসে আপনার জীবনে প্রযুক্তি ব্যবহারকে অস্বীকার করতে পারবেন কিনা, বা নির্ভরশীলতাকে অস্বীকার করতে পারছেন কিনা?
এই আইকের ভূমিকা অস্বীকার করবো কি করবো না, এরকম একটি টপোলজি গ্রাউন্ড থেকে যদি আজকে তারা বিতর্কটি করতে যায়, আমাদের দুঃখিত শব্দটি বলেছে আর কিছু করে মানে তারা প্রথম যে জিনিসটি বলেছিল সেটি হচ্ছে মানুষ সার্বিকভাবে যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে যাবে। আমাদের আপত্তিটা সে জায়গায় আজকে মানুষ কিছুটা হলেও যন্ত্রের উপর নির্ভরশীলতা হবে, যেটি হচ্ছে ধুমে হয়েছে, যেটিকে আমরা অপরাধ বলছি না, কিন্তু আজকে ডোরিমন অর্থাৎ সামগ্রিকভাবে ডোরিমনের উপর নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের আপত্তিটা আজকে মানুষের ঠিক আছে জায়গায় ধুমে আমাদের কোনো আপত্তি মানুষ তার কাজ করার জন্য ধুমের মতো কিছু যন্ত্রের উদ্ভাবন করে উৎকর্ষতা ঘটিয়ে সব কাজ করবে, কিন্তু ডোমি আজকে ডোরিমনের মতো একটু পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, আজকে পরবর্তী উপনেতা পর্যন্ত বেশ কয়েকটি স্ববিরোধী বেশ কয়েকটি কৌশল এসেছে। প্রথমত তারা বলে গিয়েছেন যে পুঁজিবাদের পতনের ফলে প্রযুক্তির বিকাশ সম্ভব নয় এবং পুঁজিবাদ বিপক্ষ শক্তির পদক্ষেপ, পুঁজিবাদের যে বিপক্ষ শক্তি তার পদক্ষেপের কথা। পরবর্তীতে উপনেতা এসে যেটি বললেন যে ধনাত্মক ঋণাত্মকের একটি জায়গায় বললেন কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে তিনি যেটি বললেন সেটি হচ্ছে অপরাধ কিনা এবং বৈধতার আমরা আলাদা একটি সংজ্ঞা দিয়েছি। তো তাদের মধ্যে দলীয় অবস্থানের মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তার বক্তব্যের পুরো বক্তব্যের মাঝখানে প্রচ্ছন্নভাবে বা তার বিভিন্ন মেসেজে যে কথাটি বলে গেছেন সেটি হচ্ছে প্রযুক্তি, মননশীলতা এবং সবচেয়ে বড় কথা মানুষকে প্রযুক্তি রিপ্লেস করা, এবং তারই সাথে আরেকটি জিনিস তিনি দেখিয়ে গেছেন সেটি হচ্ছে প্রযুক্তিগত এই উৎকর্ষগুলোর মাধ্যমে আসলে আন্দোলন বা এই ধরনের বড় বড় জায়গাগুলোতে আসলে ধাক্কা দেওয়ার ব্যাপারটি, সেই জায়গায় কন্টিনিউশন হিসেবে তিনি কিন্তু মননশীলতার ব্যাপারটিকে এনেছেন এবং সেটি কিন্তু তার স্ট্যান্ডের বাইরে যায় না। আমি পয়েন্টটি নিচ্ছি। ধন্যবাদ স্পিকার, এখন বুঝতে পারলাম। সামগ্রিকভাবে যদি এখন আমি বিষয়টি আরেকটা বলি, ধূম আকাঙ্ক্ষিত হলেও ডোরিমন অপরাধ নয়, এবং তারা ধূমের যে সংজ্ঞা করেছিল একটি চলচ্চিত্র এবং ডোরিমন একটি কার্টুন চরিত্র। এখন যদি আমরা দেখি ধূমের মাধ্যমে কি হয়, মানুষ স্পিকার মানুষকে কিছুটা সহায়তা করা হচ্ছে, কিন্তু ডোরিমনের মাধ্যমে সামগ্রিকভাবে একটি রোবট ক্যারেক্টার যে নানা রকম ভাবে তারা বলেছে যে কিছু অপকর্মেও সহায়তা করছে। ঠিক এই অপকর্মগুলোতে যদি আজকে সহায়তাটি করা হয় তাহলে কিভাবে এটি আজকে আমরা অপরাধ হিসেবে গ্রহণ করব না? আমাদের যদি নৈতিকতার দিক থেকেও আমরা আজকে লক্ষ্য করি এটি কিন্তু অবশ্যই অপরাধ। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখতে পেয়েছি তারা আজকে বলেছে যে গতিশীলতা, কার্যকরিতা এবং পুঁজিবাদ এই সকল ব্যাপারগুলো নিয়ে আজকে তারা তাদের বিতর্কটা করবে। মাননীয় স্পিকার, গতিশীলতা ধূমের মধ্যে আছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই গতিশীলতায় যদি আজকে মানুষকে বাদ দিয়ে গতিশীলতা না হয় তাহলে আজকে যে মানুষগুলো রয়েছে সেই গতিশীলতা দিয়ে আমরা কি করবো? মাননীয় স্পিকার, এই গতিশীলতাটি কাদের জন্য? মাননীয় স্পিকার, আজকে তারা কার্যকরী বলছে, কার্যকরী কাদের জন্য? আজকে যদি শুধুমাত্র উৎপাদন হয় তাহলে সেই মানুষগুলো কিভাবে সেই বন্টন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটি কিন্তু তারা আজকে দেখায়নি। অর্থাৎ কিসের ভিত্তিতে আজকে মানুষজন খাবারগুলো নিবে? আজকে শুধু উৎপাদন করে কি এমন একটি আইডিয়ালিস্টিক সোসাইটি তারা দেখাতে যাচ্ছে যে রোবটগুলো উৎপাদন করবে এবং মানুষের বাসায় বাসায় খাবার চলে যাবে? এখন পর্যন্ত তারা দেখায়নি। তারা আজকে পুঁজিবাদের কথা বলছে। পুঁজিবাদ প্রতিদিন আসছে এবং প্রতিদিনই এটি পরিবর্তিত হচ্ছে, কিন্তু এর মাধ্যমে কিভাবে একটি রোবট প্রযুক্তি বা আজকে একটি রোবট ক্যারেক্টার কিভাবে আমাদের সোসাইটির মধ্যে এসে সেটি পরিবর্তন করে মানুষের ইচ্ছাটিকে বাদ দিয়ে রোবট দিয়ে সবকিছু লিখবে এটি আমরা বুঝতে পারিনি। তাই এই প্রস্তাবটি গ্রহণ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। যে প্রস্তাবটি উত্থাপন করেছেন প্রস্তাবটি ছিল ধূম আকাঙ্ক্ষিত হলে ডোরিমন অপরাধ নয়। মাননীয় বিরোধী দলীয় উপনেতা একটি ভারতীয় চলচ্চিত্রের উদাহরণ দিয়ে গেলেন রোবটের উদাহরণ। স্পিকার, আমি রোবটের উদাহরণটি পরবর্তীতে আমি আরেকটি ভারতীয় চলচ্চিত্রের উদাহরণ আমি দিতে চাই সংসদে। স্পিকার, আমরা সবাই হয়তো দেখেছি রাওয়ান নামে একটি চলচ্চিত্র। সেই চলচ্চিত্রে কি দেখা যায়? সেই চলচ্চিত্রে দেখা যায় একটি রোবট স্পিকার, সেই রোবটটি স্পিকার কি হয় মানুষের উপর প্রতিস্থাপিত হয় স্পিকার প্রথমত, এবং তার পরবর্তীতে ফলাফল হিসেবে সেই চলচ্চিত্রে আমরা কি দেখতে পাই স্পিকার? সেই রোবটটি স্পিকার সমগ্র মানব জাতিটিকে সেই মুভিটিতে রক্ষা করছে স্পিকার। আজকে যখন এই জায়গাটিতে আমরা বিতর্কের এই জায়গাটিতে চলে আসছে স্পিকার, তখনই আজকে আমাদের যে দলগত অবস্থাটি সেই জায়গাটি পরিষ্কার হয়ে যায় স্পিকার, এবং আমাদের যে সংজ্ঞাটি সেই সংজ্ঞাটি পরিষ্কার হয়ে যায় স্পিকার। আজকের প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী যে সংজ্ঞা করেছেন তিনি ধূম বলতে মানুষের যন্ত্রের উপর নির্ভরশীলতাকে বোঝালেন, এবং আকাঙ্ক্ষিত বলতে মানুষকে তিনি চাহিদার কথা বলেন, এবং মানুষকে ডোরিমন বলতে তিনি যন্ত্র মানবের কথা বলেছেন। একটু পরে নিচ্ছি, ব্যাখ্যায় আসি। যন্ত্র মানবের কথা বলছে মানুষকে, এই জায়গাটিতে দুটি বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে মানুষের প্রতিনিধি হিসেবে যন্ত্র, এবং দ্বিতীয়টি হচ্ছে মানুষের অংশ হিসেবে যন্ত্র। এই জায়গাটি মানুষকে আজকে বিরোধী দল বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পাশাপাশি মানুষকে আজকে যদি আমরা দেখি, আমরা অপরাধ নয় যে ওয়ার্ডটি ছিল এই ওয়ার্ডটির সংজ্ঞাটি, এই সংজ্ঞায় আমরা বৈধতার কথা বলেছি মানুষকে, এবং আমরা কিছু প্যারামিটার দেখিয়ে দিয়েছি যে প্যারামিটারগুলো মানুষকে আমি আবার বলছি সংসদের খোলাসা করার সাথে একটু পরে দিচ্ছি। গতিশীলতা বৃদ্ধি করে মানুষের প্রয়োজন মেটাতে পারা, কার্যকরী বিকল্প হিসেবে কাজ করে,
পুঁজিবাদের একনিষ্ঠ সমর্থক হিসেবে কাজ করা। মান স্পিকার, আজকে এই 4টি প্যারামিটার বুঝতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এই সংসদে। এই কারণে মান স্পিকার আজকে বিরোধী দলীয় নেতা যখন আসে, একটু পরে নিচ্ছি, বিরোধী দলীয় নেতা এসে তিনি তাদের স্ট্যান্ড হিসেবে দাঁড়া করেন এই দুটি বিষয়কে। একটি হচ্ছে পুঁজিবাদের পতনের ফলে প্রযুক্তির বিকাশ সম্ভব নয় প্রথমত, এবং দ্বিতীয়ত পুঁজিবাদের বিপক্ষ শক্তি তিনি চায়না এবং ল্যাটিন আমেরিকার কথা বলে গিয়েছেন আসলে। এই শক্তিগুলোর যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো তিনি স্ট্যান্ড হিসেবে দাঁড়া করেন, কিন্তু পরবর্তীতে দুই বক্তার কথা এবং কোনো উদাহরণ এখন পর্যন্ত আমরা দেখতে পারি না। তাই আজকে এই পর্যায়ে সামনে যদি তাদের মানুষ স্পিকার, আমি কখনো বিকল্প শক্তি হিসেবে চাইনা কিংবা ল্যাটিন আমেরিকা না, এবং তারাও কিভাবে জাগরণ সৃষ্টি করেছে এবং হতাশা থেকে বেরিয়ে এসেছে একটি উদাহরণ দিয়েছে। কোন বিকল্প শক্তি নয়, উনি বলেছেন অনেকে বিকল্প শক্তি হিসেবে তাদেরকে উদাহরণ দিয়েছে। হ্যাঁ, মাননীয় নেতা তার বক্তব্যের বিশ্লেষণ প্রসঙ্গে একটি উদাহরণ হিসেবে চায়নাকে ব্যবহার করেছিলেন, এবং আমি যতটুকু আমরা যতটুকু দেখেছি তার উদাহরণের একটি জায়গায় তিনি চায়না এবং তার সংশ্লিষ্ট বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ এনেছিলেন, কিন্তু তিনি কোনো ক্ষেত্রে বিকল্প হিসেবে প্রমাণ করেননি বা বিকল্প দেখাননি। আমি পয়েন্টটি নিচ্ছি। প্রমাণ হিসেবে উদাহরণ তিনি দেখাতে পারেননি। মান স্পিকার, আজকে যদি তাদের দলগত অবস্থানে ব্যর্থতার জায়গা দিতে আসি, তাহলে দেখতে পাবো তারা যেমন যন্ত্রের প্রয়োজনীয়তার বৈধতা রয়েছে কিনা এই জায়গাটি তারা নির্ধারণ করতে পারেনি মান স্পিকার, এবং মান স্পিকার পাশাপাশি তারা মানুষের যন্ত্রের উপর নির্ভরশীল হচ্ছে কিনা এই জায়গাটি তারা নির্ধারণ করতে পারেনি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের মনের মধ্যে আদর্শিক কোনো পার্থক্য কি রয়েছে? তারপরে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে হয়, এভাবেই বলবো দুটি বিষয় আজকে পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির জন্য এই সংসদে এবং আজকের বিশ্বে প্রচলিত রয়েছে, এবং দুটি উদ্দেশ্যই হচ্ছে নিজের পণ্যের মাধ্যমে বাজারটির বিকাশ করা এবং পুঁজিবাদের স্বার্থ রক্ষা করা। মানুষ থেকে আজকে তাদের কাছে আমাদের প্রশ্নটি এখানেই ছিল যে মানুষ কি প্রযুক্তিকে প্রত্যাখ্যান করতে পারবে কিনা মানুষ থেকে, এই প্রশ্নটি তারা এখন পর্যন্ত দিয়ে যেতে পারেনি মানুষ থেকে। এবং মানুষ থেকে প্রযুক্তি কি মানুষের কাজকে আরো সহজ করে দিচ্ছে কিনা মানুষ থেকে, এই জায়গাটি আমরা তুলেছিলাম আমাদের প্যারামিটার হিসেবে মানুষ থেকে, কিন্তু এই জায়গাটি সুস্পষ্ট ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দিয়ে যেতে পারেনি। প্রখ্যাত মানুষ থেকে আজকে আমাদের দলে মাননীয় মন্ত্রী এসে তিনি খুব সুস্পষ্টভাবে 4টি প্যারামিটার ধরে কিভাবে গতিশীলতা বৃদ্ধি করছে সেই জায়গাটি যেমন দেখিয়ে দিয়েছেন, এবং মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পারছে কিনা সেই জায়গাটি দেখিয়ে দিয়েছেন। আজকে মানুষ থেকে স্টিফেন হকিং যখন তার মধ্যে যে মানবিকতা রয়েছে, তার মধ্যে যে কাজ করার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো মানুষ থেকে একটি মেশিনের মাধ্যমে তার কার্যক্রমগুলো, তার কথা বলার শক্তি কিন্তু তিনি সম্পাদন করেন মানুষ থেকে, তখন মানুষ থেকে এটাই প্রমাণিত হয়ে যায় যে আজকে মানুষ মেশিনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে মানুষ থেকে। মানুষ থেকে আজকে যখন আমরা দেখতে পাই যে সাইবার ওয়ার্ল্ড নামে একটি শব্দ প্রচলিত আছে। আজকে বিভিন্ন আন্দোলন এবং মুভমেন্টের পাশাপাশি আজকে যখন সরাসরি যুদ্ধের জায়গায় চলে আসে মানুষ থেকে, আগে আমরা দেখেছিলাম ঢাল তরোয়াল দিয়ে যুদ্ধ হতো, পরবর্তীতে আমরা দেখেছিলাম ট্যাঙ্ক এবং বিমান দিয়ে যুদ্ধ হতো, কিন্তু সেই জায়গায় কিন্তু মানুষের বিকল্প হিসেবে প্রযুক্তি চলে এসেছে। আজকে দেখি আফগানিস্তানে ড্রোন হামলা হচ্ছে মানুষ থেকে, আজকে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে সাইবার যুদ্ধ হচ্ছে, যেটি সরাসরি যুদ্ধ নয় মানুষ থেকে, সেটি পরোক্ষ যুদ্ধ মানুষ থেকে। আজকে যখন দেখি চায়নার বিভিন্ন কোম্পানিগুলোতে ভাইরাস অ্যাটাক হচ্ছে, বিভিন্ন কম্পিউটার কোম্পানিগুলোতে ভাইরাস অ্যাটাক হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কম্পিউটারগুলোতে ভাইরাস অ্যাটাক হচ্ছে, এবং সেই ভাইরাস অ্যাটাকগুলোর জন্য মানুষ স্পিকার একটি দেশ অপর দেশকে সরাসরিভাবে দায়ী করছে, সেই জায়গায় তো মানুষ স্পিকার আজকে দেখি আমরা এই যে মানুষের উপর প্রযুক্তি নির্ভরশীলতা, সেই জায়গায় দেখি মানুষ স্পিকার আজকে। তাই আজকে যদি আমি সারাংশ জায়গায় চলে এসেছি দলগত অবস্থান থেকে, আজকে আমাদের দল থেকে আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে মানুষের যন্ত্রের প্রতিস্থাপন মানুষ, এবং দুটি ক্ষেত্রে এটি আমরা দেখানোর চেষ্টা করেছি। সেই দুটি জায়গায় মানুষ থেকে আজকে বিরোধী দল করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এবং তারা একটি ভিন্ন জায়গা থেকে আজকে বিতর্ক করার চেষ্টা করছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, তারা যে জায়গাটিতে কথা বলছেন পুঁজিবাদের সফলতা এবং ব্যর্থতার, যে জায়গাটিতে পুঁজিবাদ আজকে প্রযুক্তি কিন্তু ব্যর্থ হচ্ছে কিনা, সেই জায়গাটিতে মানুষ থেকে তারা তাদের দলগত অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। তাই আজকে মানুষ থেকে এই প্রস্তাব নিয়ে যেতে মহান সংসদে গৃহীত হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে প্রস্তাব, সেটি হচ্ছে ধুম আকাঙ্ক্ষিত হলে ডোরেমন অপরাধ নয়। মাননীয় স্পিকার, প্রথমে ব্যাপারটা পরিষ্কার করে নিয়ে যে ধোঁয়াশাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা বারবারই বলছি আমাদের ধুম নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ প্রযুক্তির উপর নির্ভরশীলতা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে ডোরেমন নিয়ে, অর্থাৎ তারা যখন ডোরেমনকে একটি পুঁজিবাদী বিশ্বে যখন তারা রোবটে অর্থাৎ যন্ত্র মানবের পরিবর্তন করার চেষ্টা করছেন, সব কাজকে রিপ্লেসমেন্ট অর্থাৎ বিকল্প হিসেবে ডোরেমনকে দেখানোর চেষ্টা করছেন, অর্থাৎ যন্ত্র মানবকে চেষ্টা করছেন, আমাদের সেখানেই একটি বলছি এটি অপরাধ। এবং এই পুঁজিবাদী বিশ্বে আমরা দেখেছি যখনই এই প্রযুক্তির উপর মানুষ যখন নির্ভরশীলতার পরবর্তীতে যন্ত্র মানবের উপর যখন
আকর্ষণ হয়ে গিয়েছে, যখন প্রভাব পড়া শুরু করেছে, তখনই মানুষের মধ্যে হতাশা, ভালোবাসা, মননশীলতা থেকে শুরু করে সবকিছু বন্ডিং আস্তে আস্তে কমা শুরু করেছে মাননীয় স্পিকার। এবং পরবর্তী সময় এই যে যত দিন যায় মাননীয় স্পিকার, আজকে শিশু মন থেকে শুরু করে পরবর্তী সময়ে একটি বৃদ্ধ বয়সের মানুষের মধ্যে এই প্রভাব কাজ করবে এবং পরবর্তী সময় তাদের মননশীলতা, তাদের জাগরণের উদ্দেশ্য, তাদের সবকিছু আজকে ভেঙে পড়বে। তাই আমরা দৌড়াদৌড়ি কোনোভাবেই হতে পারে না। এক মিনিট পরে আপনার বক্তব্য নেব। মাননীয় স্পিকার, আজকে যখন আমরা দেখেছি, আজকে টুইটারের কথা বলেছেন, আজকে আরো পছন্দের কথা। মাননীয় স্পিকার, প্রথম কথা টুইটারে একটি মিডিয়া ছিল, কিন্তু জাগরণের জন্য তাদের জাগরণে কাজ করেছে প্রত্যেক মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসটি রোবটের নেই, নিয়ে গেছে। তারা বলছে কর্পোরেট অফিসগুলোতে আজকে বিভিন্নভাবে প্রযুক্তি কাজ করা হচ্ছে, কিন্তু সেখানে যে বোর্ড মিটিং গুলো হয়, ডিসিশন গুলো না হয়, সেই ডিসিশন গুলো কখনো প্রযুক্তি নেয় না। আজকে যে আমরা বলছি এখানে হতে পারে না। দ্বিতীয়ত তারা প্যারা অলিম্পিয়াডের কথা বলেছেন মাননীয় স্পিকার, কিন্তু সেই প্যারা অলিম্পিয়াডও মানুষ থাকতে হবে, সে একজন অরিস্টিক থেকে সেখানে দৌড়ায়, অর্থাৎ সেখানেও মানুষের সিদ্ধান্ত, মানুষের বিচক্ষণতা কাজ করে। এবং এই জায়গায় মাননীয় স্পিকার আমরা চাই দৌড়ানোকে কখনো নিষিদ্ধ করা উচিত। মাননীয় স্পিকার, তারা চাহিদার কথা বলেছেন একটু পরে, আর তারা চাহিদার কথা বলেছেন, আমাদের যুগে যুগে চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদাকে যদি আমরা যন্ত্র মানবিক পরিবর্তন করি। তৃতীয় বক্তা এসে যখন বলেছেন রাওয়ানের কথা, সে রাওয়ানের সময়, মধ্যবর্তী সময় যে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে রোবটরা, সেটাই আমাদের সমস্যা, সেখানেই আমাদের প্রবলেম। মাননীয় স্পিকার, স্পষ্ট উদাহরণ দিয়ে বলেন যে 21শে বইমেলায় বাচ্চাদের যে ডোরেমনের কার্টুনের বইয়ের প্রতি যে আবেগ হয়েছে, তার জন্য সবচেয়ে বেশি বিক্রি যে ওই বইটি হয়েছে, এই আবেগটা। ধন্যবাদ মাননীয় স্পিকার। 21শে বইমেলায় যখন আজকে বইয়ের পরিবর্তে আজকে যখন একটি কার্টুনের একটি ডিজিটাল জিনিস থাকবে, তখন সে আবেগটা থাকবে না, তখন মানুষ বুঝবে না সেখানে কি হয়। আজকে আমরা দেখেছি যে পুঁজিবাদী বিশ্বগুলো কিভাবে তাদের রাষ্ট্রের প্রযুক্তিগত বিশ্বের উপর বিয়ে করে তাদের ভালোবাসা কমে দিয়েছে, তাদের মন্দা পরবর্তী সময় তারা প্রযুক্তির উপর নির্ভরশীল করে তাদের মধ্যে হতাশা নেমে এসেছে, তাদের মধ্যে ডিপ্রেশন নেমে এসেছে। আমরা তাই বলছি প্রযুক্তির উপর নির্ভর করার পরও মানুষের বিচক্ষণতাকে, মানুষের ভালোবাসাকে, মানুষের শ্রদ্ধাকে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। এবং এই জন্যই আমরা বলছি ধূম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, পরবর্তীতে দোলন নিয়ে অর্থাৎ যন্ত্র মানব নিয়ে আমাদের সমস্যা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদের জায়গা থেকে তারা যখন গতিশীলতা, কার্যকারিতা এবং প্রয়োজন মেটাতে, আমরা মনে করছি প্রযুক্তি আমাদের আজকে আমাদের প্রয়োজন মেটাচ্ছে, কিন্তু প্রবলেমটি বা সমস্যাটি কোথায়? সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমরা যখন প্রযুক্তির উপর আমরা যখন যন্ত্র মানবের দিকে ধাবিত হব, তখন মাননীয় স্পিকার আমাদের বুদ্ধিমত্তা, আমাদের চিন্তা ধারণা অনেক বেশি নেমে যাবে, অনেক বেশি প্রভাবিত হবে। তখন আমাদের বুদ্ধিমত্তা কাজ করবে না, আমরা পুরোপুরি একটি অসাধারণ একটি নিম্নগামী একটি বিশ্বের দিকে আমরা ধাবিত হব। মাননীয় স্পিকার, এখন প্রথম কথা হচ্ছে আজকে তারা প্রযুক্তি মানবের দিকে ধাবন করছে, খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, এই যুক্তি খণ্ডনটি আজকে যে প্রযুক্তির দিকে তারা যাচ্ছে, সামগ্রিকভাবে পুরো বিশ্বের মানুষ, সকল মানুষ এই প্রযুক্তিকে এফোর্ড করার মতো কিংবা ধারণ করার মতো শক্তিকে আছে কিনা মাননীয় স্পিকার। এবং তারা পুঁজিবাদী বিশ্বের কথা বলছে, পুঁজিবাদী বিশ্বের মতো বাংলাদেশেও আজকে প্রত্যন্ত অঞ্চলে এই ডোরেমনকে ধারণ করার মতো সে অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা মাননীয় স্পিকার। আমরা মনে করি সে অ্যাফোর্ডেবিলিটি নেই মাননীয় স্পিকার। এবং এই কারণেই আজকে যদি আমরা পরবর্তী বিশ্বের সময় আপনি যদি ডোরেমনকে যদি আমরা বৈধতা দেন, তাহলেও সেখানে সরকারের উপরে বিশাল একটি বার্ডেন পড়বে এবং সে সরকার সে যন্ত্র মানবকে আনার জন্য বিশাল টাকা খরচ করবে এবং সেটি একটি রাষ্ট্রের জন্য, ভালোবাসার জন্য, মননশীলতার জন্য, বুদ্ধিমত্তার জন্য জাতিগতভাবে পিছিয়ে পড়বে। মাননীয় স্পিকার, আমাদের যে ভালোবাসার, আমাদের যে উৎসবগুলো রয়েছে, সেই উৎসবগুলো তখন যন্ত্র মানব দিয়ে পরিচালিত হবে। আমাদের যে ৭১ রয়েছে, আমাদের ৫২ চেতনা রয়েছে, সেই চেতনায় মাননীয় স্পিকার আমাদের যন্ত্র মানব দিয়ে পরিচালিত হবে। তাই আমরা বিশ্বাস করি না যে আজকে ডোরেমনকে বৈধতা দেওয়া হোক। আজকে বিতর্কের সারসংক্ষেপে এসে আজকে যেটি করার চেষ্টা করছি, তারা প্রথমেই বলেছে যে আজকে তারা ধূমকে প্রযুক্তির উপর নির্ভরশীলতা বুঝিয়েছেন এবং ডোরেমনকে তারা যন্ত্র মানবের দিকে ধাবন করার দিয়ে বুঝিয়েছেন। আমাদের যন্ত্র মানবের দিকে ধাবন হওয়া নিয়ে আজকে আমাদের সমস্যা। এবং আমরা বলেছি পুঁজিবাদী বিশ্বের রাষ্ট্রগুলো আজকে প্রযুক্তির উপর ধারণ করার পরেও তারা আজকে কিভাবে আজকে বসে বলেছে তাদের আজকে প্রযুক্তির উপর ধারণ, তাদের বুদ্ধিমত্তায় বিচার না করে। আমরা দেখিয়েছি কর্পোরেট ঠিক হচ্ছে, আন্দোলন কিংবা জাগরণে মাননীয় স্পিকার মানুষগুলো কাজ করেছে এবং সেই মানুষগুলো ভালোবাসা, বুদ্ধিমত্তা সেখানে কাজ করছে। তাই আমরা বিশ্বাস করি এই বিতর্কটি আমরা আমাদের ঘরে নিয়ে যাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। পর্বে প্রথমে যুক্তি খণ্ডন করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা। যে এই পুঁজিবাদী সৈনিক হিসেবে যদি আমরা যেভাবে প্রযুক্তি নির্ভর হয়ে আসছি, এরপরে যদি মানুষের পরিবর্তে আমরা যন্ত্র মানবকে নিয়ে আসি, তাহলে পুঁজিবাদী বিশ্ব অনেক সফল একটি বিশ্ব হবে। এর প্রেক্ষিতে আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে পুঁজিবাদী বিশ্ব ইতিমধ্যে অতিরিক্তভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে
হতাশা রিসেশনের মধ্যে পড়ে গিয়েছে। এবং এর প্রেক্ষাপটে আরেকটি উদাহরণ টেনে আমরা ব্রিক্স নেশনের কথা বলেছিলাম, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, কোরিয়া, এই দেশগুলোর আমরা দেখতে পারি কি এরা প্রযুক্তি নির্ভরশীল না হয়ে বরঞ্চ তারা যে শ্রমিক রয়েছে, জনবল রয়েছে, জনবলের উপর নির্ভরশীল করে তারা সফলতার চিহ্ন পৃথিবীর মধ্যে এঁকে দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আমাদের সফলতার জন্য প্রযুক্তির উপরে অত্যাধিক নির্ভর না করে প্রযুক্তিকে সহযোগী রেখে মানুষকে সমমর্যাদা দিয়ে যদি আমরা প্রতিষ্ঠান করতে পারি তাহলে আমরা সফল হবো। অর্থাৎ যদি ডোরেমন আসে তা একটি অপরাধ হবে। মাননীয় স্পিকার এবার চলে যাবে যুক্তি খণ্ডনে। প্রথমে আমাদের প্রধানমন্ত্রী এসে যে কথাটি বললেন তার কথা শুনে মনে হলো আমরা যদি www.wikileaks লিখে যে পেজটি ওপেন করি যেটা অটোমেটিক্যালি আন্দোলনের সৃষ্টি করবে, সেখানে অটোমেটিক্যালি কত কিছু লেখা আসা শুরু করবে। পয়েন্ট অফ অর্ডার স্পিকার। মাননীয় স্পিকার, এইমাত্র মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা বলে গেলেন যে ব্রিক রাষ্ট্রের কথা, তারা প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছে না। এবং কিছুক্ষণ আগে মাননীয় বিরোধী দলের সাংসদ বলে গিয়েছেন যে প্রযুক্তির উপর নির্ভরশীল হোক সেটা সমস্যা না, কিন্তু ডোরেমন হবে কিনা সেটি নিয়ে তাদের সমস্যা। অর্থাৎ তারা এই দুটি জায়গায় সরাসরি কন্ট্রাডিক্ট করছেন মাননীয় স্পিকার। সেই জায়গায় আপনি পয়েন্ট অফ যে এখানে তারা প্রযুক্তির উপর নির্ভরশীল হচ্ছে না সংজ্ঞায়নের বাইরে চলে যাচ্ছে এবং তারপর তার সংসদ একবার বাইরে চলে গেছেন এবং তিনি আবার নিজে আবার সেই বাইরে চলে আমি যাবেন। পয়েন্টই নিচ্ছি। কিভাবে মানুষের জায়গায় প্রতিস্থাপন করে রোবট গুলো চলে আসে। এক, তারা দেখে যায় তাদের এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই আধুনিক হবে যে যারা তাদেরকে সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। দুই, স্পিকার মাননীয় স্পিকার, আমরা বলে কাজ করবে, আমরা কখনোই দেখিনি যন্ত্রমানব মানুষের ইন্টেলিজেন্সকে ছাড়িয়ে যাবে, এটা আমরা কখনোই জানিনি। আমি এটি কখনো বলেও যাইনি, আমি এটি কখনোই বলে যাই। যুক্তি খণ্ডন করবে পয়েন্ট অফ প্রিভিলেজ আমাদের এখানে এলো না। আমরা যুক্তি খণ্ডন করবে শুধু পয়েন্ট অফ অর্ডার আগেও বলা ছিল। বলে গেলেন যে আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সহ ব্লগিং সাইটগুলো এতটাই উন্নত হয়েছে যে জনমানুষের কমিউনিকেশন অনেক ভালো হয়ে গেছে এবং মানুষের মধ্যে যে ভাব আবেগের বিনিময়টি রয়েছে সেটা অনেক উন্নত হয়েছে। সেই কৌশলটি কি, আমরা কিন্তু ফেসবুক খুলে আমরা জাস্ট ফেসবুকটা ওপেন রেখে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি সোশ্যাল নেটওয়ার্কিং শুরু করে না। সেই জায়গায় যদি একটি মানুষের জায়গায় যদি আরেকটি প্রতিনিধি হিসেবে আরেকটি রোবটকে দিয়ে দিই, সেই রোবট আমার ভালোবাসার জায়গাটুকু, আমার মননশীলতার জায়গাটুকু, আমার পছন্দের জায়গাটুকু কতটা বুঝবে, তার এআই কতটা সফল হবে এটাকে আমার ভালোবাসা এবং আমার পছন্দের এবং আমার যে সহ্য ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে সেটা তারা একবারও বলে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা প্রতিস্থাপন করি আমাদের মননশীলতার জায়গায়, যোগাযোগের জায়গা, সেখানে সেটাকে অসফল প্রতিনিধি হিসাবে সেখানে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ সেটাকে অপরাধের সামিল হচ্ছে। একটি মানুষকে যদি আমরা সেখানে বিকাশের জায়গা না দিচ্ছি, অর্থাৎ তাকে আমরা দমন করছি, তাকে আরো হতাশার মধ্যে ফেলে দিচ্ছি এবং বিশ্বকে ধ্বংসের দিকে। তৃতীয় ক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের সাংসদ এসে বিভিন্ন রকম রোবটের উপকারিতার কথা বলে গেলেন এবং সেক্ষেত্রে রাওয়ানের উদাহরণ আনলেন এবং সেক্ষেত্রে তিনি এটাও ভুলে গেলেন যে আমাদের দিক থেকে আমরা বলে গিয়েছি যদি প্রতিনিধিত্ব এবং আমাদের যে চাওয়া পাওয়ার যে জায়গাটুকু যদি আমরা রোবটের কাছে দিয়ে দিই, অর্থাৎ আমাদের ঋণাত্মক চাহিদাগুলো যদি একটি রোবট পূরণ করা শুরু করে তাহলে সেটা কত ধ্বংসাত্মক আকার ধারণ করতে পারে এবং সেটা কতটা নিয়মশীলতার বাইরে চলে যেতে পারে সেটা আমাদের তৃতীয় বক্তা এবং দ্বিতীয় বক্তা দুজনই বলে গেলেন। অর্থাৎ এই ক্ষেত্রেও যদি আমরা আমাদের শুধু ভালো দিকটার কথা না ভেবে একটি মানুষের যদি ঋণাত্মক দিকটার কথা বলি, সেই চাহিদাটাও কিন্তু সেই রোবটটি পালন করছে এবং সেই রোবটের ধ্বংসের জায়গাটুকু, নিয়ন্ত্রণের জায়গাটুকু এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে আমাদের ক্ষতি হচ্ছে। অর্থাৎ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছিল এবং যে জায়গায় হবার কথা ছিল সেটি একটু বলে নিই, তাহলে দলীয় কৌশলের জায়গাটা এবং বিরোধিতার সাথে আমাদের জায়গাটি কোথায়। বিতর্কটি ছিল এইভাবে, এক বাক্যে আমি বলে গিয়েছিলাম আমাদের কৌশল হচ্ছে মানুষ যখন যন্ত্রের উপর নির্ভরশীলতাকে চাহিদা হিসেবে দেখছে তখন যন্ত্র দ্বারা মানুষের যে প্রতিস্থাপন হচ্ছে সেটি বৈধ না কেন, সেটিও বৈধ। এবং এই যে যন্ত্রের দ্বারা প্রতিস্থাপন, এই জায়গাটিতে আমরা বলেছি যে দুটি জায়গা বলেছি, এক মানুষের অংশ হিসেবে যন্ত্র হতে পারে এবং দুই মানুষের প্রতিনিধি হিসেবে যন্ত্র হতে পারে। কিন্তু তারা বারবার প্রতিস্থাপন জায়গায় যেটি বলার চেষ্টা করছে যে মানুষের পরিচয় থাকবে না, সেখানে শুধুমাত্র যন্ত্র থাকবে, এই জায়গাটি তারা বুঝতে পারেনি। মাননীয় স্পিকার এবার যুক্তি খণ্ডনের বিরোধী দলের নেতা থেকে আসে, তিনি সবশেষ যে জায়গায় বললেন যে পুঁজিবাদের ধ্বংসাত্মক চেহারার কথা। আমরা একবারও বলিনি যে পুঁজিবাদ ধোয়া তুলসী পাতা। পুঁজিবাদ ধ্বংসাত্মক এবং সে তার জন্য পণ্য, সেই পণ্যের জন্য ভোক্তা তৈরি করে, তার জন্য সে ধূম তৈরি করেছে, তার জন্যই সে ডোরেমন তৈরি করে। এটি আমাদের বলবার জায়গা। মাননীয় স্পিকার উপকারিতা অপকারিতার কথা নিয়ে তিনি বলছেন, আমরা কখনই প্রযুক্তির উপকারিতাকে অপকারিতাকে এই জায়গায় আসেনি। আমরা এসেছি যে মানুষের প্রয়োজনকে সে মেটাতে পারছে কিনা, সেটিকে সহজ করতে পারছে কিনা এবং সেটি আরো দ্রুতগতি সম্পন্ন হচ্ছে কিনা। তিনি চীনের কথা বলেন, ব্রাজিলের কথা বলেন, ভারতের কথা বলেন, রাশিয়ার কথা বলেন,
জনগণকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখুন মাননীয় স্পিকার, সবচেয়ে বড় প্রযুক্তির বাজারটি চীনে। চীন মানুষকে নিচ্ছে সেই প্রযুক্তির বাজারে, সে সারা পৃথিবীর জনশক্তিকে সেই প্রযুক্তির বাজারে কাজে লাগাচ্ছে, তার পণ্যের অনুযায়ী সে শ্রমিক ঠিক করছে, শ্রমিক তৈরি করছে এবং ভোক্তা তৈরি করে তারপরে বাজার তৈরি করে সেই পণ্যটা পাঠাচ্ছে। মাননীয় স্পিকার, রাশিয়ার কথা আসি, ভারতের কথা আসি, তারা তাদের প্রযুক্তি দিয়ে আজকে সমগ্র বিশ্বে যেই তথ্য প্রযুক্তি খাত আছে সেটিতে রাজত্ব করছে। মাননীয় স্পিকার, এবার আসা যাক যে মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যের শুরুর দিকে কোন কোন জায়গা বলছে। তারা বলার চেষ্টা করেছেন যে পুঁজিবাদের আসলে পতন হবে এবং পতনের মধ্য দিয়ে প্রযুক্তির বিকাশ হবে না, এখন পর্যন্ত তারা সেটি দেখাতে পারেনি। আমাদের প্রশ্ন ছিল বারবার এটি যে এই প্রযুক্তিকে আপনি প্রত্যাখ্যান করতে পারছেন কিনা, প্রত্যাখ্যান করতে পারবেন কিনা। তারা বলেছে যে নির্ভরশীলতাকে তারা মেনে নিচ্ছে এবং আমাদের বলা যায় ওইটাই যে নির্ভরশীলতাকে যখন আপনি মেনে নিচ্ছেন তার মানে সেই নির্ভরশীলতা আপনার কাজকে এগিয়ে দিচ্ছে। তাহলে যখন যেই নির্ভরশীলতার পরবর্তীতে এই যে পরের শতকে যে যখন মানুষের অংশ হিসেবে দাঁড়াবে তখন এটি কেন মানছেন না সেটি বলে দেন, সেই জায়গাতেই তারা আজকে এই জায়গাতে বিরোধী থেকে ধরতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতা আরো বলে গেলেন যে ইন্টেলিজেন্সের কথা ইন্টেলিজেন্সকে ছাড়িয়ে যাবে। আমরা কখনো মানুষের সাথে প্রযুক্তির কোনো যে ক্ষমতার যে জায়গাতে এই জায়গাটাকে আমরা কোনো তুলনা করি না। আমরা বলেছি কিভাবে সহযোগিতা করে পরে মানুষ নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং প্রযুক্তি আরো জায়গাটাকে বাড়িয়ে নিচ্ছে। মাননীয় স্পিকার, ফেসবুকের ইমোশনের কথা বলেছেন, সাংসদ বলেছেন, উপনেতাও বলেছেন। এখন সাইবার স্পেসে আমি যেই বন্ধুকে অনেকদিন দেখি না, সময় করে উঠতে পারি না, তাকে আমি আমার ইমোশন ফেসবুকে করে তাকে একটি বার্থডে উইশ দিয়ে ওখানেই শেষ করে ফেলছি। কিন্তু আগে যেটি হতো আমি তাকে চিঠি লিখতাম এবং যেয়ে দেখা করতাম। ওই জায়গাটিতে যে প্রযুক্তি আমার ইমোশনটিকে আরো প্রকাশ করার জায়গাটিতে যখন চলে এসেছে তখন এই জায়গাতেই শুধু সীমাবদ্ধ থেকে যাবে, ওই জায়গায় আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, এবং আজকে এই সংসদে বিরোধী দল থেকে যেটি বলার চেষ্টা করা হয়েছে যে ভালোবাসা এখনো আছে, মানসিকতা এখনো আছে, কিন্তু প্রযুক্তির সাথে সেটির কোনো দ্বন্দ্ব আছে কিনা এই জায়গাটা আছে। তাই মাননীয় স্পিকার,